আসসালামু আলাইকুম। নমস্কার। আমার কথা কেউ শুনতে পেলে রেসপন্স করবেন প্লিজ। কেউ শুনতে পেলে একটু রেসপন্স করবেন। আশা করছি শুনতে পাচ্ছেন। আমার সহশিক্ষকরা এসে গেছেন, আমি দেখতে পাচ্ছি। একটু রেসপন্স করবেন। থ্যাংক ইউ। শুনতে পাচ্ছেন? একটু শুনতে পেলে জানাবেন। একটু শুনতে পেলে জানাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্বপন দা, মাস্টারমশাই, ধন্যবাদ। আচ্ছা, শুরু করা যাক। সময় অতি মূল্যবান। নির্বাচন মাথার উপরে নিঃশ্বাস ফেলছে। আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরে আছি। আমরা শুরু করি আমাদের আমাদের অমূল্য সময়টাকে একটু ব্যয় করি একটু। আহ, আহ, প্রথমে সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে খুব দুঃখ নিয়ে ফেসবুকে এসেছি। যেটা ছিল এটা কাঙ্ক্ষিত নয়। আমরা এইভাবে যে ফেসবুক করব, এইভাবে যে সরকারের কাছে এইভাবে কাকুতি মিনতি করতে হবে, এটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল। কিন্তু বাধ্য হতে হয়েছে আমাদেরকে এইভাবে আওয়াজ তুলতে। এই আওয়াজটা জানি না কোথায় গিয়ে শেষ হবে, তবে শিক্ষকরা জেগেছেন, আওয়াজ তোলার জন্য জেগেছেন। প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আমাদেরকে সত্যি সত্যি সামাজিক পরিচয় দিয়েছেন, তিনি আমাদের সামাজিক স্বীকৃতি দিয়েছেন, আমাদের শিক্ষকের মর্যাদা দিয়েছেন। আমরা কৃতজ্ঞতার কাছে, অশেষ ধন্যবাদ। কিন্তু এই কৃতজ্ঞতা সত্যি সত্যি আমাদের জীবনের কোন দিশা দেখাবে আমরা নিজেরা জানি না। আমরা জানি না আমাদের জীবনের শেষ কোথায়। আসলে প্রতিমার সামনের দিকটা দেখলে খুব সুন্দর লাগে, প্রথমত বেশ মনোমুগ্ধকর রোমাঞ্চকর জিনিস লাগে। কিন্তু সত্যি সত্যি আমরা যদি পিছন দিকটা চলে যাই, তাহলে আমাদের মর্মর ব্যথা যন্ত্রণাগুলো আমরা বুঝতে পারি শিল্পীর কতটা কষ্ট হয়েছে। যাক, আমরা এই কথাটা বলতে বাধ্য হচ্ছে এই রকমই। মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের 100% কাজ করে দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা তো জানাতেই হবে। সত্যি কৃতজ্ঞতা জানাতে হয়েছে। আমরা গদগদ হয়ে গেছি। আমরা সব কাজ করে যখন দিয়েছেন, তাহলে আমাদের কোনো চাহিদা নেই, আমাদের কিছু বলার নেই, আমাদের কিছু আর জিজ্ঞাসা নেই, আমাদের কিছু চাওয়ার নেই, পাওয়ার নেই। তো যাই হোক, কয়েকটা অতি সত্যি কথা বলার সময় এসেছে। আসলে আমরা অতি নগণ্য, অতি ছোট। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের শিক্ষক সমাজ। আমরা তো সবাই তো দিদির কাছে পৌঁছাতে পারবো না। তা আমাদের দিদির কাছে পৌঁছানোর মাধ্যমটা কোথায়? কেন আজ ফেসবুকে লাইভ এলাম? কেন এই কথাগুলো ফেসবুক লাইভের মধ্যে দিয়ে বলতে হচ্ছে? আমার মনে হয় জনমানুষের কাছে স্পষ্ট করার দরকার আছে। প্রথমে বিষয়টা ক্লিয়ার করে দিই। বিষয়টা ক্লিয়ার করা উচিত আমার মনে হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার সাথে সাথে 2011 সালে ঘোষণা করেছিলেন 10,000 মাদ্রাসা দেব। সারা বাংলা তথা ভারতবর্ষ জানলেন মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘুর শিক্ষার উন্নয়নে অভূতপূর্ব একটা রেসপন্স করেছেন, অভূতপূর্ব সাড়া দিয়েছেন। নিঃসন্দেহে একটা ভালো জিনিস। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 2013 সালে 234টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছেন। খুব ভালো কথা, অনুমোদন দিয়েছেন। একটু জেনে রাখা ভালো, আপামর আমার শিক্ষক সমাজ ছাড়াও বাংলার কোনো বুদ্ধিসম্পন্ন সচেতন মানুষ যদি আমার লাইভে শুনে থাকেন, এটা শুনে রাখুন। বিষয়টা শিক্ষা, শিক্ষা নিয়ে এই কথাটা হচ্ছে। এখানে ব্যক্তিগত চা পাওয়ার কোনো বিষয় নেই। শিক্ষার আঙ্গিকে আজকে এই জায়গাটা এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী 10,000 মাদ্রাসা দেওয়ার নাম করে 234টি মাদ্রাসা দিয়েছেন। হ্যাঁ, তার পারগতা অনুযায়ী দিয়েছেন, এটা শুনে রাখা ভালো। 234টি মাদ্রাসার 10টা বছর এই 234টি মাদ্রাসা সরকারি অনুমোদন দিয়েছেন। তাতে সরকারের ন্যূনতম করে কন্ট্রিবিউশন চলেনি, 1 টাকা কন্ট্রিবিউশন দেয়নি। শিক্ষকদের ন্যূনতম সাম্মানিক পর্যন্ত 10টা বছর দেয়নি। আচ্ছা, একটা শিক্ষা প্রতিষ্ঠান চলবে, সরকার সেটা অ্যাডাপ্ট করবে, সরকার সেটা রিকগনাইজ করবে, আবার সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাম্মানিক দেবে না, সেই শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে? বলুন, চলে তো। পশ্চিমবঙ্গে বেসরকারি অনেক শিক্ষা প্রতিষ্ঠান চলে তো। যেমন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চলে, ছাত্রছাত্রীর কাছ টাকা নেওয়া হয়, গার্জেনদের কাছ থেকে অনুদান নেওয়া হয়। আমাদের তো সরকারি অনুমোদন দিয়েছেন।
আমাদের তো বাধ্যবাধকতার মধ্যে ফেলে দিয়েছেন। তা আমাদের সরকারি অনুমোদন দিয়ে সরকার 10টা বছর আমাদেরকে বিনা সাম্মানিকে রেখে দিয়েছেন। আমরা বাধ্য হয়েছিলাম সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যখন কোনো অনুনয় বিনয় দিয়ে আমাদের কোনো কাজ হচ্ছে না, 47 দিনের মুভমেন্টের বিনিময়ে মাননীয় মুখ্যমন্ত্রী 47 দিনের বিনিময়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অবশেষে সাম্মানিক দিলেন। কত সাম্মানিক দিয়েছেন শুনবেন? শুনুন, আমার সহ শিক্ষক শিক্ষিকা ছাড়াও বাংলার আপামর মানুষ শুনুন কতজন কি সাম্মানিক দিয়েছেন। টিআইসিদের দিয়েছেন 14,000, পোস্ট গ্রাজুয়েটদের দিয়েছেন 12,000, গ্রাজুয়েটদের দিয়েছেন 6,000, গ্রুপ সি দিয়েছেন 5,500, গ্রুপ ডি দিয়েছেন 5,000। আচ্ছা, একটা কথা বলুন, হয়তো বলবেন যত চাই তত পাই। আচ্ছা, এটা বলুন তো, একজন শিক্ষক, সে তার যোগ্যতা সম্পন্ন শিক্ষক, সে তার লাইফটা ডেডিকেট করেছে একটা বিদ্যালয়ে। সে যখন সকালবেলা স্কুলে যায়, বিকেলবেলা স্কুল থেকে ফেরে, একটা শিক্ষক বলুন সমাজের দ্রব্যমূল্যটা কোথায়, কোথায় গিয়ে থেমেছে, কোথায় গিয়ে দাঁড়িয়েছে? একটা 6,000 টাকার বিনিময়ে একজন শিক্ষক, একটা সংখ্যালঘু সমাজের শিক্ষকদের ন্যূনতম সাম্মানিক 6,000 টাকা হতে পারে, একটা গ্রুপ সির 5,500 টাকা হতে পারে, একটা গ্রুপ ডি 5,000 টাকা হতে পারে। এটা কোনো শিক্ষকের কোন পদমর্যাদার মধ্যে পড়ে একটু জানাবেন? দুঃখের বিষয় এটা চলছে, কিন্তু আরো দুঃখের বিষয়, আমরা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ তুলি, আসাম দেখুন কি হয়েছে, 10,000 মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। আমরা এখান থেকে আওয়াজ তুলি, উত্তরপ্রদেশে 8 মাস শিক্ষকদের বেতন নেই। বাংলা না ভারতবর্ষের পথ দেখায়? আমার বাংলা, আমার বাংলা, আমার বাংলা কি উত্তরপ্রদেশ এবং আসামকে ছাড়িয়ে যাবে? আমি যদি প্রশ্ন করি, যদি বলি কেন এত বড় কথা বলছি, কেন কথা বলছি, আজকে যে 234টি মাদ্রাসার সরকারি অনুমোদন দিয়েছেন আপনি, কোন শিক্ষকের কাছে ন্যূনতম একটা কনফার্মেশন নেই। বলুন আমাদের জীবনের নিশ্চয়তা কোথায়? কেন আমাদের জীবনটা নিয়ে খেলা করা হচ্ছে? আমি পরিষ্কারভাবে জানতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের যে 234টি শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছেন, এই 234টি শিক্ষা প্রতিষ্ঠানের এই শিক্ষকদের নিশ্চয়তা কোথায়? 3 বছর অন্তর রিনিউয়াল করতে হয়। আপনি তো খুবই মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী, আমি জানি আপনি ব্যতীত অন্য কারোর সাথে কোনো কথা বললে তারা কথার রিপ্লাই দিতে ভয় পায়, তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। বলবো আস্তে আস্তে সবই বলবো, একটু শুনে রেখে দিন। কেন আপনাকে দৃষ্টি আকর্ষণ করে এই কথাগুলো বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, একটু মন দিয়ে শুনুন। খুব দুঃখের সাথে কথাগুলো বলতে হচ্ছে। পশ্চিমবঙ্গে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে? সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে আমার মাদ্রাসা আছে 614টি। আমি পরিষ্কারভাবে জানতে চাই, মাদ্রাসা নিয়ে অনেকে নাক সিটকাতে পারে, মাদ্রাসা নিয়ে অনেকে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান মনে করতে পারে। এটা জেনে রাখা উচিত, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। এই শিক্ষা প্রতিষ্ঠানে যতগুলো আজকে এডেড মাদ্রাসায় যতগুলো এমপ্লয়ি আছে, 50% অমুসলিম শিক্ষক শিক্ষিকা আছেন। তাহলে মাদ্রাসা কি করে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান হয়? এখন শিক্ষা প্রতিষ্ঠান সার্বিক হয়ে গেছে। মানে মুখ্যমন্ত্রী আপনার কাছে জানতে চাইছি, আপনার এই 10 বছর রাজত্বকালে, প্রায় 15 বছর হতে চললো রাজত্বকালে, আপনি নতুন করে কটা মাদ্রাসা দিয়েছেন? একটাও দেননি। কয়েকটা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা দিয়েছেন। তাহলে আপনি যদি পশ্চিমবঙ্গের 614টির পরে নতুন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি না তৈরি করে থাকেন, মাদ্রাসা বিষয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান না করে থাকেন, তাহলে আপনি 10,000 আনএডেড মাদ্রাসার নাম ঢুকিয়ে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে বিস্তার ঘটিয়েছেন। ফলে মাত্র দিয়েছেন 234টি। সেই 234টি মাদ্রাসায় আপনি কি দিয়েছেন বলুন? আপনি কি দিয়েছেন? আচ্ছা বলুন মাননীয় মুখ্যমন্ত্রী, খালি পেটে কি কোনো পড়াশোনা হয়? একটা বাচ্চা যদি বিদ্যালয়ে এসে খালি পেটে থাকে, তার কি সেই খালি পেটে পড়াশোনা হয়? সারা ভারতবর্ষ জুড়ে যেখানে একটা সাম্যের অধিকার, মৌলিক অধিকার, বাচ্চাদের মিড ডে মিল বাধ্যতামূলক, আজকে সেই আনএডেড মাদ্রাসায় আপনি মিড ডে মিল পরিবেশন করছেন না কেন? কিসের আঙ্গিকে? কেন্দ্র সরকারের বঞ্চনা? এটাই তো কথা, কেন্দ্র সরকার বঞ্চনা করছে। তাই আপনি বলুন মাননীয় মুখ্যমন্ত্রী, আমার রাজ্য সরকার কি কি উদ্যোগ নিয়েছে? এই শিক্ষা প্রতিষ্ঠানে যে আজকে 40,000-এর উপরে ছাত্রছাত্রী আছে, তারা ন্যূনতম মিড ডে মিল পায় না। এই মিড ডে মিল যদি না পায়,
তাহলে এই বাচ্চাগুলো কি অপরাধ করলো খালি পেটে পড়াশোনা করতে হবে কেন? আমরা কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক? এ বাচ্চাদের কি সামাজিক কোনো মূল্যায়ন হবে না? তাই কি আপনি মিড ডে মিল দেবেন না? আমি ধরে নিলাম দরকার খাতিরে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্য আপনি মিড ডে মিল দিচ্ছেন না। এখানেই আমার প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি না রাস্তায় যেতে যেতে বাচ্চাদেরকে খালি পায়ে দেখে আপনি তাদেরকে জুতো প্রোভাইড করেছিলেন, ব্যাগ প্রোভাইড করেছিলেন। রাজ্য সরকারের প্রদেও এই যে জামা জুতো ব্যাগ কেন এই শিশুগুলো পায় না? তারা কি পাওয়ার অধিকার রাখে না? এই প্রশ্নগুলো কি করা অপরাধ? এই প্রশ্নগুলো কে করবে? এই বার্তাটা আপনার কাছে পৌঁছাবে কে? আজকে যে কষ্ট করে যে বিদ্যালয়গুলো প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা এলাকার শুভানুদ্যয়ী ব্যক্তিবর্গ তাদের জমি দিয়ে তাদের ল্যান্ড দিয়ে পরিষ্কার বিদ্যালয়গুলো তৈরি করেছে, যে শিক্ষকগুলো দীর্ঘদিন স্বেচ্ছাশ্রম দেওয়ার বিনিময়ে শিক্ষকতা করার যোগ্যতা অর্জন করেছেন, সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আপনি জামা দেবেন না, জুতো দেবেন না, ব্যাগ দেবেন না, ন্যূনতম মিড ডে মিল দেবেন না। আপনি বলে বেড়াচ্ছেন সংখ্যালঘু সমাজের 100% কাজ হয়ে গেছে। বাহ, কি অসাধারণ, কি অসাধারণ! এক শ্রেণীর মানুষ আপনার পিছনে তাবেদারি করে, দাড়ি টুপি নিয়ে তাবেদারি করে, আপনি ভেবে গেছেন সংখ্যালঘু সমাজ আপনার সঙ্গে আছে। যেহেতু এটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে, তাই সংখ্যালঘু শব্দটা বারবার ব্যবহার করতে হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে কিভাবে পৌঁছবো? আপনি কি চান? আমরা সকলেই জানি, পরিষ্কার করে শুনে রেখে দিন, আমরা সকলেই জানি বাংলা শিক্ষা পোর্টাল চালু হয়েছে। বাংলা শিক্ষা পোর্টাল যখন চালু হয়েছে, পরিষ্কার জিনিস, আপনারা ঠান্ডা ঘরে বসে আইডি ক্লিক করে জানতে পারবেন কতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কতগুলো ছাত্রছাত্রী আছে। ধন্যবাদ। একটা শিক্ষা প্রতিষ্ঠানে 8 জন শিক্ষক, 2 জন অশিক্ষক কর্মচারী আপনাদেরকে সম্মানী দিচ্ছেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটা সময় শতাধিক বাচ্চাগুলো ছিল। আজকে চারিদিকে আমার পার্শ্ববর্তী বিদ্যালয়গুলো যখন মিড ডে মিল থেকে সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে তারা পাচ্ছে, আর আমাদের মতন বিদ্যালয়গুলো যখন সরকারি পরিষেবা থেকে পাবে না, সেই বাচ্চাগুলো কেন বিদ্যালয়মুখী হবে? আপনি কি জানেন এই বিদ্যালয়ে কারা আসে? সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া ছেলে মেয়েগুলো, যাদের বাবা মা কলখারা কাজ করে, যাদের বাবা মা দিন আর দিন খায়, এমন অনেক বাচ্চা আছে শিশুশ্রম, তাদেরকে আমরা ধরে ধরে স্কুলমুখী করি। আমাদের কি অপরাধ বাচ্চাগুলোকে শিক্ষার আঙ্গিকে আনা? এটা আমাদের সবচেয়ে বড় অপরাধ মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে আমরা সমাজের বুকে শিক্ষার সঙ্গে জুড়ে থাকতে চাই, এটাই কি আমাদের অপরাধ? আমরা আপনার অনুকরণ করেছিলাম, এটাই কি আপনার অপরাধ? আপনার উপর ভরসা রেখেছিলাম, এটাই কি আমাদের অপরাধ? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে পরিষ্কারভাবে জানতে চাইছি আপনার কাছে, এই সকল বাচ্চাদেরকে যদি ন্যূনতম মিড ডে মিল না দেন, যদি লার্নিং ম্যাটেরিয়ালস জামা জুতো ব্যাগ না দেন, এই বাচ্চাগুলো কেন ওই বিদ্যালয়মুখী হবে? আজকে প্রত্যেকটা গার্জিয়ানকে আমাদের কাছে প্রশ্নের মুখোমুখি হতে হয়, আমার বাচ্চাটা কি জুতো পাবে না? আমার বাচ্চাটা কি ব্যাগ পাবে না? আমার বাচ্চা কি জামা পাবে না? আমরা কি বলতে পারি মা? আমরা কিচ্ছু বলতে পারি না। এবার যখন বাচ্চা এই স্কুল থেকে যখন ছাত্রছাত্রীদের বিদ্যালয় থেকে দূরে সরে যাবে, আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন কমতে শুরু করবে, বর্তমানে পশ্চিমবঙ্গে 8,500 উপরে বিদ্যালয় বন্ধ হওয়ার মুখে, আগামী দিনে এই বিদ্যালয়গুলোকে বন্ধ করবেন? এটাই কি আপনার সুপরিকল্পিত চিন্তা ভাবনা? আমি জানতে চাইছি বাংলার মানুষের কাছে, আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলবেন আমি সংখ্যালঘুর জন্য 234টি মাদ্রাসা দিয়েছিলাম, তারা চালাতে পারেনি তাই বন্ধ করে দিতে হলো। যেমন 8,500 বিদ্যালয় বন্ধ করে দিয়েছি, আজ এই আনএডেড মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে বাধ্য হলাম, কারণ এই বিদ্যালয়ে ছাত্রছাত্রী নেই। কেন নেই? কেন নেই? এই প্রশ্নগুলো কে করবে আপনার কাছে? কেন এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীগুলো নেই? তাদেরকে মিড ডে মিল ন্যূনতম দুপুরে আহারটুকু দেবেন না, তাদের গায়ে জামা দেবেন না, তাদের পায়ে জুতো দেবেন না, পিঠে একটা ব্যাগ দেবেন না, সেই বাচ্চাগুলো কেন বিদ্যালয়মুখী হবে? সেই বিদ্যালয় থেকে বাচ্চাগুলো যখন সরে যাবে, বাংলা শিক্ষা পোর্টালে আমরা যখন বাচ্চাগুলোর পরিমিত না দেখাতে পারবে, পরিকল্পিতভাবে এই বিদ্যালয়গুলো বন্ধ করে দেবেন। বলবেন, কৃতিত্ব নেবেন বারবার, আমি এতগুলো বিদ্যালয় করে দিয়েছি, এতগুলো মাদ্রাসা করে দিয়েছি। পক্ষান্তরে আপনি ভাতে না মেরে পাতা বাঁধতে চাইছেন, এই বিদ্যালয়কে বন্ধ করার পরিকল্পনা নিয়েছেন। আমি পরিষ্কারভাবে জানতে চাইছি, পরিকল্পনা নিয়েছেন? আপনি কি জানেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আপনি পূর্ণমন্ত্রী, আপনার জানা উচিত। আপনার দপ্তরে একটা প্রতিমন্ত্রী রয়েছেন, আমি তার নাম বলতে চাইছি না, তিনি যথেষ্ট শ্রদ্ধেয়, কিন্তু তিনি অপারগ। আপনি কি জানেন কতগুলো এই মাদ্রাসা সিস্টেমটা তো আপনার জানা উচিত। আমাদের পশ্চিমবঙ্গে যেমন হাই মাদ্রাসা সঙ্গে সঙ্গে সিনিয়র মাদ্রাসা আছে, তা হাই মাদ্রাসার সঙ্গে সঙ্গে সিনিয়র মাদ্রাসা আছে। সিনিয়র মাদ্রাসাগুলো কোথায় হয়? 1 থেকে 8 কিংবা 1 থেকে 10 আছে।
আর হাই মাদ্রাসাগুলো কত আছে? 5 to 8। আপনি প্রথমত এই মাদ্রাসা ডিপার্টমেন্ট থেকে যখন ঘোষণা করা হয়, হাই মাদ্রাসার অনুকরণে 10 জন শিক্ষকের সাম্মানিক দিয়েছেন আপনি, 8 জন শিক্ষক, 2 জন অশিক্ষক কর্মচারী। কিন্তু যখন আনএডেড মাদ্রাসার ডিক্লারেশন হয় তখন সিনিয়র মাদ্রাসার ডিক্লারেশন হয়। আজও পর্যন্ত সিনিয়র মাদ্রাসাকে আপনি অ্যাকসেপ্ট করেননি। কেন করেননি? সিনিয়র মাদ্রাসার প্রতি আপনার অ্যালার্জিটা কোথায়? আর সিনিয়র মাদ্রাসায় যে বাড়তি শিক্ষকগুলো থাকে, যে অতিরিক্ত 3 জন শিক্ষকগুলো থাকে, তারা আমাদের সঙ্গে সমকালীন তারা এই মাদ্রাসাগুলোর সঙ্গে সম পরিমাণে তারা শ্রম দিয়ে আসছে, তারা ডেডিকেট করেছে তাদের লাইফটাকে। আজ আমরা ন্যূনতম হলেও সাম্মানিক পাচ্ছি, আর তারা ন্যূনতম একটা পয়সাও পায় না। তাদের জীবনটার কথা একবার ভেবেছেন? তারা মাঝপথে কোথায় যাবে? কেন জুনিয়র হাই মাদ্রাসার প্যাটার্নে আপনি 10 জন শিক্ষক সাম্মানিক করবেন, সিনিয়র মাদ্রাসার বাকি 3 জন শিক্ষকের আপনি সাম্মানিকটা দেবেন না কেন? কি অপরাধ করেছেন? সিনিয়র মাদ্রাসায় কি অপরাধ করেছে? আপনি কি চান না বাংলা সিনিয়র মাদ্রাসা থাকুক? যদি না চান তাহলে বন্ধ করে দিন টোটালটাই। জীবনটাকে এইভাবে কুরে সেই সকল শিক্ষকদের জীবনটাকে নষ্ট করছেন কেন? আমি জানতে চাইছি এই কথাগুলো। বড় কষ্ট লাগে ম্যাডাম। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে এত করুণ অবস্থার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পড়েছেন। 6,000 টাকায় একটা বাচ্চার দুধ পর্যন্ত তৈরি হয়। একটা শিক্ষক যখন সকাল থেকে বিকেল পর্যন্ত তার লাইফটা ডেডিকেট করে বিদ্যালয়ের বুকে, বলুন বর্তমান বাজার মূল্যে দ্রব্যমূল্যটা কোথায় গিয়ে থেমেছেন? কি করবে তার সংসার জীবনটাই? একটা বাচ্চা ন্যূনতম দুধ, চাল, ডালকে তাতে পোড়াবে? কেন জীবনটাকে তিল তিল করে নষ্ট করছেন মাননীয় ম্যাডাম? আমি জানতে চাইছি কেন? আমি প্রচার করলাম, ইমাম মুয়াজ্জিন সম্মেলন করলাম, লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিনকে ডেকে নিলাম, টুপিওয়ালা মানুষদেরকে ডেকে নিলাম, সংখ্যালঘু সমাজ আমার পিছনে আছে। আরে আমি পরিষ্কার জানতে চাইছি, যে জাতি শিক্ষা পেল না সে জাতি তার অন্ধকারে নিমগ্ন হয়ে গেল, সে জাতি তার নিশ্চিত অন্ধকার ভবিষ্যতের দিকে সে নিমগ্ন হলো। এই জাতিকে কোরআনের প্রথম কথা কি? কোরআন যদি বলে একটা ধর্মগ্রন্থ আমাদের সংখ্যালঘু সমাজের আছে, কোরআনের প্রথম কথা হচ্ছে শিক্ষা। আজ এই জাতি শিক্ষায় কতটা এগিয়ে আছে বলুন? শিক্ষার আঙ্গিকে এগিয়ে নিয়ে আসার জন্য যেটা সরকারের ভূমিকা ছিল, আর আপনার দেশের নাগরিক হিসেবে আমরা শিক্ষক সমাজ আপনার মুখের কাছে আমাদের নিজস্ব শ্রম দিয়ে, নিজেদের পকেটে টাকা দিয়ে বিদ্যালয় গড়ে তুলে আপনার কাছে প্রকৃত পরিকাঠামো তুলে ধরলাম, বিদ্যালয়গুলো আপনি অনুমোদন দিলেন, আপনি সেই বিদ্যালয়গুলোকে ফিরেও তাকালেন না। নামে মাত্র আপনি শিক্ষা বিদ্যালয়গুলো অনুমোদন দিয়েছেন, সেই বিদ্যালয়ের শিক্ষকদের ন্যূনতম করে কনফার্মেশন দেননি। আমরা উত্তরপ্রদেশকে দেখাই, আমরা আসামকে দেখাই, আমরা উত্তরপ্রদেশ আসামকে দেখিয়ে পশ্চিমবঙ্গ সংখ্যালঘুকে ভীত সন্ত্রস্ত করতে চাই যে দেখুন অমুক আসছে তমুক আসছে, তোমার সাবধান হয়ে যাও, আমি মসিয়া, আমি তোমাদেরকে উদ্ধার করব। আর আমার রাজ্যে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই রাজ্যের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকদেরকে কুকুর বিড়ালের মতন করে রাখা হয়েছে, ন্যূনতম একটা সাম্মানিক দেওয়া হয় না, ন্যূনতম একটা কনফার্মেশন দেওয়া হয় না। আজ শিক্ষা প্রতিষ্ঠান আছে, কাল থাকবে, তার কি গ্যারান্টি আছে? এই শিক্ষকদের কনফার্মেশনটা কোথায় আমি জানতে চাইছি। কেন শিক্ষকরা কনফার্মেশন পাবে না? এই শিক্ষকরা কি কনফার্মেশন পাওয়ার যোগ্য নয়? আমরা পরিষ্কারভাবে জানাতে চাই, আবার নতুন করে ঘোষণা করছেন 700 মাদ্রাসা দেব। খুব ভালো কথা, জনমানুষের প্রচার হয়ে যাবে, আবার 700 মাদ্রাসা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কি দিচ্ছেন মানুষ জেনে রাখুক। মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘুর ভোটে আপনি নির্বাচিত, এটা খেয়াল রাখবেন। সংখ্যালঘু সমাজকে আর কতদিন বোকা বানাবেন আপনি? এইভাবে বোকা বানাবেন না। ক্যাকা সিচি দিয়ে একটার পর একটা নির্বাচন পার করবেন, আর ধর্মীয় জিগির তুলে একটার পর একটা নির্বাচন পার করবেন, আর সংখ্যালঘুদের শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখবেন। কেন 10 বছর এডেড মাদ্রাসার কোনো এক্সাম নেন না, সেখানে শিক্ষক নিয়োগ হয় না? মাঝপথে যদি কোনো সায়েন্সের শিক্ষক চলে যায়, কোনো ল্যাঙ্গুয়েজের শিক্ষক চলে যায়, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা ব্যবস্থা চালাবে কি করে? কেন পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার পরিকল্পনা নিয়েছেন জানতে চাইছি আমরা। আজ এডেড মাদ্রাসার সাথে সাথে আজ আমরা নিজেদের সমযোগ্যতায় এই মাদ্রাসাগুলো এগিয়ে নিতে চাই, শুধু চাই আপনার তো সাহায্য। কি এমন লাগে? কতটুকু বাচ্চা? এই বাচ্চাগুলো ন্যূনতম লার্নিং মেটেরিয়ালস দিলে কত টাকা খরচ হয় আমি জানতে চাইছি। এই বাচ্চার জামা জুতো দিলে রাজকোষ কি ফাঁকা হয়ে যাবে? এই বাচ্চাগুলোর ন্যূনতম মিড ডে মিল দিলে রাজকোষ কি ফাঁকা হয়ে যাবে? কেন কেন এই বাচ্চাগুলো কি আপনার সমাজের নাগরিক নয়? আপনি কি চান না এই বাচ্চাগুলো শিক্ষার আঙ্গিকে আসুক? প্রত্যেকটা মাদ্রাসার বাংলা শিক্ষা পোর্টাল আছে,
আপনার কাছে তো লিখিত প্রুফ আছে, আপনি জানেন যে এতগুলো বাচ্চা এই শিক্ষাঙ্গিকে রয়েছে, তাহলে এই বাচ্চাগুলো দীর্ঘ 10 বছরের পরে মিড ডে মিল থেকে বঞ্চিত, এই বাচ্চাগুলো লার্নিং ম্যাটেরিয়ালস থেকে বঞ্চিত, আপনি জানেন না? কেন পরিকল্পিতভাবে ধ্বংস করছেন আমি জানতে চাইছি, কেন ধ্বংস করছেন জানতে চাইছি। সময় এসেছে, আমরা দুঃখের কথা এটাই, আজ কেন লাইভে এইভাবে কথা বলতে হবে? আমরা চেয়েছিলাম সরকারদের সঙ্গে আলোচনা করে সরকারকে সহযোগিতা করে আমাদের কষ্টটা সরকার কাছে তুলে ধরবো, সরকার আমাদের মহানুভবতার সঙ্গে আমাদের প্রত্যেকটা কষ্ট তারা অনুভব করবেন, একটা পরিকল্পনা নেবেন, তাদের সিদ্ধান্ত জানাবেন। দুঃখের বিষয় কি জানেন? আপনার আধিকারিকদের যখন যায় তারা আমাদেরকে মানুষ বলে মনে করেন না। এমন অবস্থা হয়েছে, আমরা আমাদের আধিকারিকের কাছে গেছি মিড ডে মিলের জন্য, বলছে আমাদেরকে যান মাইক নিয়ে রাস্তায় নামুন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গালাগালি দিন। আরে ভাই, কেন্দ্র রাজ্য বুঝি না, আমরা দেশের নাগরিক, আমরা শিক্ষক সমাজ, আমরা একটাই বুঝি, আমরা একটা জিনিসই বুঝি, আমাদের মাথার উপর সরকার আছে, আমাদের কষ্ট সরকার বুঝবে, আমাদের যন্ত্রণা সরকার বুঝবে, এটাইতে বুঝবে। আমাদেরকে আধিকারিকরা বলছে যান রাস্তায় নামুন, মাইক ধরুন, কেন্দ্র সরকারের বিরুদ্ধে গালাগালি দিন। কেন্দ্র সরকার মিড ডে মিল দিচ্ছে না, কি দিচ্ছে কি দিচ্ছে না এটা আমাদের জানার বিষয় নয়। আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আমাদের জন্ম দিয়েছেন, আপনি স্বপ্ন দেখিয়েছেন, বাঁচার স্বপ্ন দেখিয়েছেন, বাঁচার মতো জায়গা করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু বাঁচার মতো বাঁচতে তো দিবেন। একটা মানুষ অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিয়ে জীবন কাটাতে পারে? কেন আজকে একটার পরে একটা আধিকারিক কাছে যায়, কোনো কনফার্মেশন পায় না। এমন আধিকারিকও বলে যে আপনাদের দাবি দাওয়াগুলো ন্যায্য দাবি দেওয়া, সঠিক দাবি দেওয়া, আপনাদের দাবি দাওয়াগুলো আমার কোন মুখে আমি মাননীয় ম্যাডামের সামনে বলবো? আমার ঘাড়ে কড়া মুন্ডু আছে যে এই ম্যাডামের সামনে কথা বলতে যাবো? এই আধিকারিকরা এমন কথা বলেছেন। আরো শুনবেন, আপনার দপ্তরে একজন প্রতিমন্ত্রী আছে, তার কাছে গেছিলাম, যে আমরা এটাই বলেছিলাম যে সরকার তো ন্যূনতম সাম্মানিক আমাদের দিচ্ছে, আমাদের তো সামাজিকতার মর্যাদা দিয়েছে, আমরা সরকারকে সম্বর্ধনা জ্ঞাপন করতে চাইছি, আমরা একটা গেট টুগেদার করতে চাইছি, আমরা কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে মাননীয় মন্ত্রী মহোদয়কে নিয়ে, আপনার আধিকারিকদেরকে নিয়ে আমরা একটা প্রেস কনফারেন্স করে ধন্যবাদ জ্ঞাপন করব। আপনার প্রতিমন্ত্রী কি বলেছে জানেন? আপনার মাদ্রাসা দপ্তরের প্রতিমন্ত্রী বলেছেন আমি ওখানে যেতে ভয় পাচ্ছি, আমি গিয়ে কি বলবো? দুর্ভাগ্যের বিষয়, তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আমরা সম্বর্ধনা জ্ঞাপন করতে চাইছি, আমরা মাননীয় মন্ত্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করতে চাইছি, উনি আসতে ভয় পাচ্ছেন। দুর্ভাগ্য, আমরা কার কাছে যাব? আমরা আজকে বছরের পর বছর ধরে প্রত্যেকটা অফিস আদালত যেতে 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 আমরা ক্লান্ত হয়ে পড়েছি। আপনার কাছে আমরা বার্তা পৌঁছাতে পারছি না। দিদিকে বলে নাম্বারে বলতে 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 আমাদের হাতের আঙুল ব্যথা হয়ে গেছে। দিদিকে বলো নাম্বারে রিপ্লাই আসে না ম্যাডাম। আপনার দপ্তরে চিঠি দিলে সেই চিঠিগুলো আপনার কাছে পৌঁছায় না। এমন অনেক খবর আছে, আপনার আধিকারিকদের কাছে চিঠি দিলে আমরা অফিস থেকে বেরিয়ে আসার সাথে সাথে সেই চিঠিগুলো চলে যায় ডাস্টবিনে। কেন খেয়ালি? কেন এই খামখেয়ালি? আমি জানতে চাইছি কেন এই হেয়ালি? সংখ্যালঘু সমাজকে নিয়ে কেন এই হেয়ালি করছেন জানতে চাইছি আমি। আমার পরিষ্কার আমাদের বক্তব্য, আপনি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছেন, আমাদের যদি বাঁচতে হয় বাঁচার মতন বাঁচতে দিন। শিক্ষার প্রতিষ্ঠানে বাচ্চাদের যেগুলো মৌলিক অধিকার সেগুলো পৌঁছে দিন। ন্যূনতম মিড ডে মিলের ব্যবস্থা করুন, বাচ্চাদের লার্নিং ম্যাটেরিয়ালসের ব্যবস্থা করুন। আপনি যদি মানবিক মুখ্যমন্ত্রী হন, আপনি যদি সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়নের মন্ত্রী হন, তাহলে সংখ্যালঘু পিছিয়ে পড়া ছেলে মেয়েদের ন্যূনতম মিড ডে মিলের ব্যবস্থা করবেন, তাদের জামা জুতো ব্যাগ দেবেন, শিক্ষকদের অবশ্যই কনফার্মেশন দেখাবেন, এবং উত্তরপ্রদেশ আসামের গল্প করবেন না। দোহাই, অনেক হয়েছে, ক্যাকা চিচি অনেক হয়েছে। দোহাই, প্রকৃতপক্ষে সংখ্যালঘু শিক্ষক সমাজের যদি শিক্ষার উন্নয়ন চায়, এই শিক্ষকদের ন্যূনতম কনফার্মেশন দেবেন, শিক্ষকদের বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেবেন, তাদের ভবিষ্যতে নিশ্চয়তা দেবেন। এটা আমরা অবশ্যই আশা করি। এটা যদি না হয় আমাদেরকে বাধ্য করবেন না আমরা সহিংস আন্দোলনে যেতে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি দেখিয়েছেন আন্দোলন কাকে বলে। একটা সময় আন্দোলনের মধ্য দিয়ে আপনি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, আন্দোলন তো আপনি শিখিয়েছেন, এখন আপনি আন্দোলনকে স্তব্ধ করতে চাইছেন। এটা মনে রাখবেন, এইভাবে তিলে তিলে মরে যাওয়া চেয়ে একেবারে মরে যাওয়াটাই বাঞ্ছনীয়। এইভাবে একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্য দিয়ে আমাদের জীবন চলতে পারে না। আজকে একটা জিনিস অবাক লাগে, আমরা সবসময় বলি কেন্দ্র আমাদেরকে বঞ্চনা করছেন, রাজ্য সরকারের যে এমএসডিপি প্রকল্পের টাকাটা কেন আজকে বিদ্যালয়গুলো পৌঁছায় না? কেন? যারা পেয়েছে
তাদের প্রতি অবশ্যই সহানুভূতি রাখছি। 234টি মাদ্রাসার মধ্যে 153টি মাদ্রাসা আপনি বিল্ডিং গ্রান্টের টাকা দিয়েছেন, কোনোটা 2 লাখ, কোনোটা 5 লাখ, কোনোটা 15 লাখ, কোনোটা 20 লাখ। কেন 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 এই ডিভাইডেশন করেছেন? ইংরেজরা যেমন দেশ ছেড়ে যাওয়ার আগে জাতিভেদ করে দিয়েছিল, আপনি 234টি মাদ্রাসার মধ্যে কেন ডিভাইডেশন করছেন? কোন শিক্ষা প্রতিষ্ঠান বিল্ডিং গ্রান্ট পেল, কোন শিক্ষা প্রতিষ্ঠান বিল্ডিং গ্রান্ট পেল না। কিসের ভিত্তিতে সার্ভে করেছেন? প্রত্যেকটা বিডিও অফিসের যদি বিডিও রিপোর্টের উপর দাঁড়িয়ে যদি বিল্ডিং গ্রান্ট পাওয়া হয়, তাহলে ম্যাক্সিমাম মাদ্রাসা তো পাওয়ার কথা। কেন 153টা মাদ্রাসা বিল্ডিং গ্রান্ট পেল, বাকিগুলো কেন বিল্ডিং গ্রান্ট পায়নি? উত্তরটা কে দেবে? আপনি একবারে ভাববেন না যে বিদ্যালয়গুলো আমি সরকারি অনুমোদন দিয়েছি, সেই বিদ্যালয়গুলো ন্যূনতম যদি আমি বিল্ডিং গ্রান্টের টাকাটা না দিই, সেই বিল্ডিং গ্রান্টগুলো চলবে কি করে? তর্কের ক্ষেত্রে ধরে নিলাম, যদি আমরা বিল্ডিং করে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড় করিয়ে থাকি, 10 থেকে 15 বছরে সেই বিল্ডিংগুলো কতটা স্থায়িত্ব হতে পারে? একবার ভাববেন না? আপনি টাকা দিচ্ছেন কবরস্থানে যাওয়ার জন্য না, আমাদের মৃত্যুর পরে কবরের জায়গাটা পাকা করে দিচ্ছেন। বেঁচে থাকতে শিক্ষাঙ্গগুলো একটা ইট দিতে এত কষ্ট হয় কেন? কেন বিল্ডিং গ্রান্ট থেকে এখন ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানগুলো বঞ্চিত? কেন ন্যূনতম 30 লক্ষ টাকায় একটা স্কুলে কি বিল্ডিং গ্রান্ট হয়? কেন সংখ্যালঘুদের জন্য আপনি বরাদ্দ করছেন? আমি জানতে চাইছি। একবার বরাদ্দ করেছেন 50 কোটি, আরেকবার বরাদ্দ করেছেন 100 কোটি। ইমপ্লিমেন্ট কতটুকু হলো আমি জানতে চাইছি। ইমপ্লিমেন্ট কতটুকু হলো? 100 কোটি আমাদের জন্য বরাদ্দ হয়েছে, 100 কোটি কি ইমপ্লিমেন্ট হয়েছে? জানতে চাইছি, জানবো তো। সবাই ভাববেন না যে আপনার তাবেদারি করবে, কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা লোক আপনার সঙ্গে থাকলো তাবেদারি করলো, সেটা হতে পারে না। একটা শ্রেণীর শিক্ষক সংখ্যালঘুদের হয়ে তাবেদারি করবে, আপনার মানুষ মনে করবেন সংখ্যালঘুরা আপনার সঙ্গে রয়ে গেছে। ভুল ভাবছেন, ভুল ভাবছেন। বাংলাকে এগিয়ে নিয়ে যেতে গেলে সবার আগে এগোতে হবে শিক্ষা। শিক্ষা যদি না থাকে, তাদের হাতে উঠবে শিক্ষার প্রতিরূপ, শিক্ষার বিকল্প যেটা আছে সেটা উঠবে। সেটা কি ঠিক হচ্ছে? পিছিয়ে পড়া ছেলে মেয়েদের হাতে কি উঠতে পারে? আমরা চাই ছেলে মেয়ের হাতে বই উঠুক, কলম উঠুক। আপনি কি চান বই কলম বাদে অন্য কিছু উঠুক? বই কলম যদি সত্যি সত্যি দিতে চান, তাহলে এই বাচ্চাগুলো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনুমোদন দিয়েছেন, সেই বিদ্যালয়গুলো অন্তত বিল্ডিং গ্রান্ট দিন। সমস্ত বিদ্যালয়গুলো বিল্ডিং গ্রান্ট দিন, মাথার উপর ছাদ দিন। বর্ষায় তারা ভিজছে, রৌদ্রে তারা পুড়ছে, শীতে তারা আতঙ্কিত, মশার কামড় খাচ্ছে। দেখতে চান? সার্ভে করুন। কেন পিছিয়ে পড়া ছেলে মেয়ে পড়াশোনা করে বলে এত অনীহা? কেন আমি জানতে চাইছি। কেন বাচ্চাগুলোর বিল্ডিং গ্রান্ট দেওয়া হবে না? কেন আজকে শিক্ষকরা কনফার্মেশন পাবে না? পরিষ্কারভাবে আজ ফেসবুক লাইভ করতে হচ্ছে বাধ্য হয়ে। আমি জানি কিছু তাবেদার আছে আপনার হয়ে মশায় মশায় করার জন্য। প্রকৃত লোয়ার লেভেলে বেছে মানুষের কষ্টটা বোঝার চেষ্টা করুন, প্রকৃত সমস্যাগুলো সমাজের বুকে বোঝার চেষ্টা করুন। প্রত্যেকটা সংখ্যালঘু এলাকায়, প্রত্যেকটা কর্নারে কর্নারে শিক্ষা পৌঁছে যাক, মানুষের হাতে বই কলম উঠুক, মানুষ শিক্ষাঙ্গিকে ফিরুক, বাচ্চাগুলো প্রকৃত শিক্ষা শিক্ষিত হোক। আপনার অনুগামী যতগুলো শিক্ষকরা আছে, আপনার অনুগত ভাবে থাকতে দিন, তাদের ন্যূনতম সম্মানিটা দিন। 6,000 টাকা একটা শিক্ষকের মূল্যায়ন হয় না, 12,000 টাকা একটা শিক্ষকের মূল্যায়ন হয় না, 5,500 টাকা একটা করণিক সারাদিন তার জীবনটা কাটাতে পারে না। কনফার্মেশন ছাড়া একটা মানুষ তার জীবনটাকে একটা প্রতিষ্ঠানে ডেডিকেট করতে পারে কি? জানতে চাইছি। আপনি তো সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ সবার জন্য ভবিষ্যতে নিশ্চয়তা দিয়েছেন। আমি সাধুবাদ জানাই তার জন্য। অনেক প্রকল্প আছে, সাধুবাদ জানাই। কন্যাশ্রীকে সাধুবাদ জানাই। ভালো কাজ থেকে ভালো বলতে চাইছি। কিন্তু এই যে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কোনো শিক্ষকদের নিশ্চয়তা নেই কেন? এইভাবে 8টা ভোটটা পার করবেন, একটা ভোট আসবে, ভোটের আগে ললিপপ দেখাবেন কেন? কেন আজকে আপনার আধিকারিকরা আমাদের সঙ্গে কোঅপারেট করবে না? কেন আজকে ইনভাইটেড করে কোনো মন্ত্রী আমাদের মিটিংয়ে আসবে না? আপনারাই তো আমাদেরকে বাধ্য করছেন সহিংস আন্দোলনে নামতে। ভুলে যাবেন না, আপনি যে আন্দোলনের মধ্যে দিয়ে এসেছেন, আমরা সেই আন্দোলনটাকে অনুকরণ করব। আমরা নতুন করে কোনো সৃষ্টি করতে চাই না। আমরা সিঙ্গুরে দেখেছি কিভাবে স্তব্ধ করে দিয়েছেন, আমরা নন্দীগ্রাম দেখেছি কিভাবে স্তব্ধ করে দিয়েছেন। শিক্ষা তো আপনার কাছ থেকে পেয়েছি। আমরা আমাদের জীবনটাকে ডেডিকেট করতে পারি, কারণ ভালোবেসে ফেলেছি, শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবেসে ফেলেছি, ছাত্রছাত্রীকে ভালোবেসে ফেলেছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে থাকতে চাই।
আপনার অনুপ্রেরণায় আমরা আরো বৃহত্তরভাবে শিক্ষা প্রতিষ্ঠান করে আরো সমাজের বুকে আরো বেশি বেশি শিক্ষার প্রসার ঘটাতে চাই। কিন্তু অনুরোধ একটাই, আপনারা আমাদের বাঁচার মতন বাঁচতে দিন, ন্যূনতম সাম্মানিক দিন, বাঁচার মতন বাঁচতে দিন, কনফার্মেশন দিন। 6,000 টাকা দিয়ে একটা শিক্ষকের জীবনটাকে খেলবেন না, খেলবেন না, খেলবেন না। আমি অনেক কিছু কথা বলার ছিল, বলতে পারছি না। আমার একটাই অনুরোধ, এই ফেসবুকের মধ্য দিয়ে যদি কোনো আধিকারিকের কাছে পৌঁছায়, কোনো সংখ্যালঘু মানুষের কাছে পৌঁছায়, এবং কোনো হৃদয় কোনো সংখ্যালঘু মানুষ ছাড়াও যারা মানবিক হৃদয়ের মানুষ তাদের কাছে যদি পৌঁছতে যায়, আমি করজোড়ে অনুরোধ করব, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচান। আমরা এসেছি সমাজের বুকে শিক্ষার বার্তা নিয়ে। আমরা শিক্ষক, আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা শিক্ষাগুলো প্রতিষ্ঠানগুলো আরো প্রসার ঘটাতে, আরো সমাজের বুকে আরো বেশি বেশি করে শিক্ষার আঙ্গিকে নিয়ে এই বিদ্যালয়গুলো পরিপূর্ণ করতে চাই। দোহাই, এটাকে বিরূপভাবে নেবেন না, কিন্তু আমাদেরকে বাধ্য করবেন না। দিনের পরে দিন, একটার পরে একটা যদি ভোট পার করে আমাদের জীবনটাকে যদি এইভাবে নির্ঘাত আমরা ধ্বংসের মধ্যে চলে যাই, জীবনটাকে এইভাবে তিলে তিলে নিজেরা ক্ষতি করতে পারবো না। আমরা বাধ্য হব, আমরা সহিংস আন্দোলনের পথে আমরা বাধ্য হব জন জাগরণ ঘটিয়ে বাংলাকে স্তব্ধ করে দিতে। শুনুন, আমি আবারও বলি, শেষ কথা শেষ ভালো যা সব ভালো। আমরা আশা করব এই ভোটের প্রাক মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই আনএডেড মাদ্রাসা যে 234টি মাদ্রাসা দিয়েছেন, এই প্রত্যেকটা শিক্ষকের কনফার্মেশন তিনি দেবেন, প্রত্যেকটা শিক্ষকের কনফার্মেশন দেবেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো কুচবিহারে গিয়েছিলেন, আপনি তো রাজবংশী শিক্ষকদের কনফার্মেশন দিয়ে দিলেন, খুব ভালো উদ্যোগ, ধন্যবাদ জানাচ্ছি। পিছিয়ে পড়া মানুষদেরকে কনফার্মেশন দিয়েছেন, আপনার রাজবংশীদের দেওয়ার জন্য আপনার কৃতজ্ঞতা জানাই। কিন্তু আজ আমরা চাই 30% যে সংখ্যালঘু মানুষ, অবশ্য সংখ্যাগরিষ্ঠ বহু শিক্ষক আমাদের সঙ্গে আছেন, অনেক অনেক উঁচু মনের শিক্ষকরা আমাদের সঙ্গে আছেন, অনেক সম্মানীয় শিক্ষক শিক্ষিকা আমাদের সঙ্গে আছেন। আপনার কি একবারে মনে হয় না যে এদের কি প্রয়োজন আছে? তাহলে এদের কনফার্মেশনটা কেন দিচ্ছেন না? আমরা আশা করব যে প্রাক নির্বাচনী মুহূর্তে তিনি আমাদের কনফার্মেশনটা দেবেন, আমাদের বিল্ডিং গ্রান্টটাও দেবেন, এবং আমাদের বাচ্চাদের ন্যূনতম মুখের আহার সহ লার্নিং মেটেরিয়াল, জামা, জুতো, ব্যাগগুলো দেবেন। আর আমাদের একটা ন্যূনতম সম্মান দিন। আমরা বিভিন্ন দপ্তরে গেলে আমাদেরকে কুকুর বিড়ালের মতন ব্যবহার করা হয় কেন? আপনারই অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষকতা করি, কেন কেন আজকে এই সম্মানটুকু আমাদের কাছে প্রাপ্য নয়? আমাদেরকে বাধ্য করবেন না রাস্তায় নামতে, আমাদেরকে বাধ্য করবেন না আমাদের সহিংস আন্দোলনের পথে নামতে। আমরা শিক্ষক সমাজ, আমরা আপনার সার্বিক উন্নয়ন চেয়ে, আপনার সুস্থতা কামনা করে আবার বার্তা দিই, আমাদের স্বার্থ সুরক্ষিত করুন। আমাদের স্বার্থ যদি বিঘ্নিত হয়, আমরা বলছি এই ছাত্রছাত্রী যদি বিদ্যালয় থেকে বিমুখ হয়ে যায়, এই ছাত্রছাত্রীকে নিশ্চিত যদি বিদ্যালয়গুলো ধ্বংসের মুখে পতিত হয়, বসে বসে আমরা সেটা তরি উপভোগ করব না। আমরা বাধ্য হব সহিংস আন্দোলনের পথে। মাননীয় মুখ্যমন্ত্রী, যাবার আগে আবার বলে যাই, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষার আঙ্গিকে আপনারই প্রদেয় শিক্ষা প্রতিষ্ঠানের আমরা শিক্ষক শিক্ষিকা আপনাকে করজোড়ে অনুরোধ করছি, এটা আমাদের হকের দাবি। আপনার মানবিক দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমাদেরকে বাধ্য করবেন না সহিংস আন্দোলনের পথে। আপনার প্রতি নিবেদন রাখছি, একটা 6,000 টাকার বিনিময়ে একটা শিক্ষকের জীবন চলে না, একটা সারাদিনের লাইফে ডেডিকেট করতে পারে না, একটা বাচ্চারা খালি পেটে পড়াশোনা করতে পারে না, একটা লার্নিং মেটেরিয়ালস থেকে একটা বাচ্চা বঞ্চিত হতে পারে না। আপনি মানবিকভাবে এই দৃষ্টিগুলো রাখবেন। বিল্ডিং গ্রান্টের প্রতি বৈষম্য দূর করে প্রত্যেকে যারা পেয়েছে তারা আরও পাক, যারা পায়নি তারাও পাক, এই মানবিক দৃষ্টি রেখে আপনার প্রতি ধন্যবাদ এবং প্রত্যাশা রেখে আজকের ফেসবুক লাইভ এখানে শেষ করছি। আশা করছি এর কাজের ইমপ্লিমেন্ট হবে। আর ইমপ্লিমেন্ট যদি ভোটের আগে না হয়, শুনবেন আমরা কোনো কোর্ট আইন কিছুই লাগবে না, আমরা ইনস্ট্যান্ট আমরা রাস্তায় নেমে পড়বো, ভোটের প্রাক মুহূর্তে রাস্তায় নেমে পড়বো। আমাদেরকে বাধ্য করবেন না রাস্তায় নামতে, কারণ আবার সামনের ভোটের ললিপপ দেখিয়ে আমরা জীবনটাকে অতিবাহিত করতে চাই না। আমরা চাই বিদ্যালয়গুলো সঠিকভাবে সুষ্ঠুভাবে সমাজের বুকে দর্পণ হয়ে বেঁচে থাকুক। আপনার শিক্ষকরা আপনার অনুগত হয়ে আপনার মুখটা উজ্জ্বল করুক, বাংলার মুখ উজ্জ্বল করুক। আমরা আপনার গর্বের শিক্ষক শিক্ষিকা হয়ে থাকতে চাই। ভালো থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী, ভালো থাকবেন সংখ্যালঘু শিক্ষা অনুরাগী সহ সমস্ত বুদ্ধিজীবী।